তবে আজরার দিকে বারবার কেন যেন ঘুরে ফিরে তাকাচ্ছে। আমার কাছে ভালো লাগছে না। তারা এই বিষয়ে আর কিছু বলল না। রাতে সবাই খেতে বসবে, তার আগে কথা সেরে নিবে। তাকদির সাহেব বললেন, আপনারা তো সব জানেন, আপনাদের সাথে পরিচয় পর্ব শেষ। আশা করি আর কোনো সমস্যা হবে না। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে, তাই আমাদের কিছু বলার নেই। আমরা আজই মেয়েকে আংটি পরিয়ে দিতে চাই এবং 2 মাস পর ধুমধামের সাথে বিয়ের অনুষ্ঠান করা হবে। আপনাদের কি কোনো আপত্তি আছে? সাবার বাবা জুলকার সাহেব বললেন, এটা তো অতি উত্তম প্রস্তাব যে আপনারা আংটি পরিয়ে রাখতে চান। তবে আমার ভাতিজা কৌশিক ও মাস্টার্স পরীক্ষা শেষ করবে। পরীক্ষা শেষ হতে আর মাত্র 3 মাস বাকি। 3 মাস পর করলেই ভালো হয়, এতে আমাদের উভয় পক্ষের সুবিধা হবে। তাহসিন এবং সাবা আংটি বদল করলেন। তাদের একে অন্যের প্রতি ভালোবাসা দেখে সবাই মুগ্ধ। ইতোমধ্যেই নতুন চাচির সাথে বেশ কথা বলে ভাব জমিয়ে ফেলেছে আজরা। সবাই টুকটাক কথা বলছে। খাবার টেবিলে যাওয়ার জন্য হাঁক পড়ল। সবাই টেবিলে বসলো। আজরার পাশে কৌশিক নামের ছেলেটা এসে ধপ করে বসে পড়ল। এখনো খাওয়া শুরু হয়নি, খাবার বেড়ে দেওয়া হচ্ছে। সবাই টুকটাক কথা বলছে নিজেদের মধ্যে। কৌশিক বলল, তোমার নাম কি? সুভাষিনী? আমার নাম মহসিনা আজরা জামান, সুভাষিনী না। আমি কৌশিক হাওলাদার। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সুভাষিনী। তুমি সম্পর্কে তাহসিন ভাইয়ের কি হও? আমি ওনার ভাতিজি হই। আর হ্যাঁ, সেই সম্পর্ক অনুসারে আপনারও ভাতিজি হই, আর আপনি আমার চাচা হন। চাচা ডাকার জন্য আমাদের এজ ডিফারেন্সটা খুব কম না? তো কি হয়েছে, আপনাকে কি ভাই ডাকবো? সম্ভব না। তাহলে তুমি আমাকে ফায়া আর চাচার সমরিসের কিছু একটা ডাকতে পারো, লাইক সাইয়া বা সাইয়া। আপনি বেশ চালাক মানুষ। কথাগুলো বলে আজরার রহস্য রেখে হাসলো। ইসমাম কিছু দূরেই বসা ছিল, মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে। বিষয়টা তার কাছে খুবই বিরক্তকর লাগলো। এই ছেলেটা আজরাকে কি বলার চেষ্টা করছে। মন তো চাইছে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে, কিন্তু কিছু করতে পারবে না। সবাই বিভিন্ন কথার মধ্যে দিয়ে খাওয়া শেষ করলো। 3 দিন থেকে তারা শেষমেশ ঢাকায় ফিরে আসলো। তাদের কাছে বেশি সময় না থাকার জন্য তারা তেমন একটা ঘুরতে পারেনি। তবে পরের বার বিয়ে খাবার পর পুরো 15 দিন ঘুরবে সেই প্ল্যান করেছে। ততদিনে আজরার বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা শেষ হয়ে যাবে। সিলেট থেকে ফিরে পরের দিনই ইয়াকুবকে অফিসে যেতে হয়েছে। সময়টা ছিল বৃহস্পতিবার। 8:30টার দিকে ইয়াকুব অফিস থেকে ফিরেছে। হঠাৎ তার বাড়ির গেটের নিচে আসতেই দেখলো ডেকোরেশন করা হচ্ছে। তার এখন বাপ্পিরা যে ছবির কথা মনে পড়ে গেল। সেই অনুসারে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, দারোয়ান কাকা, বাড়িঘর কেন সাজানো হচ্ছে? কথাগুলো জিজ্ঞেস করতে গিয়েও মনে মনে হাসলো। বর্তমানে ফেসবুকে যেখানে যাওয়া হচ্ছে সেখানেই ট্রেন্ড হিসেবে এই ডায়লগটা ভেসে বেড়াচ্ছে। চাচা, বাড়িঘর সাজানো কেন? ইয়াকুবেরও আজকে এই অভিজ্ঞতা হলো। দারোয়ান বলল, আপনি জানেন না, গত পরশুদিন তনিমা আর তানিশা আম্মার বিয়ের সিদ্ধান্ত হয়েছে। 2 পরিবার মিলে আগামীকাল কার তারিখ ঠিক মনে করছে। কোথায়? আমি তো এমন কিছু জানতাম না। হঠাৎই ইয়াকুবের কেমন যেন বলশূন্য অনুভব হলো। ইয়াকুব জানতো তাদের বিয়ের এখনো অনেক দেরি। ইয়াকুবের পুরো দুনিয়া অন্ধকার লাগলো। বিয়ে বাড়ির এত আলো তার কাছে শুধু কালো রং হিসেবে ধরা দিল। ভাগ্য বরাবরই তার প্রতি নিষ্ঠুর। ইয়াকুবের যাকেই পছন্দ হয় তাকেই দূরে সরিয়ে নিয়ে যায়। সে একরকম ধরধর করে কাঁপতে লাগলো। শক্তিহীন অবস্থায় সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে লাগলো। মনে হলো এসব মেয়ে কি একটা দুঃস্বপ্ন হয়তো। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে উঠবে। সারা বাড়ি মানুষে কিচকিচ করছে। এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজনের মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার মেয়েদের বিয়ে। ইয়াকুব কোনো রকম তালা খুলে তার ঘরে ঢুকলো। ঘরে ঢুকার সাথে সাথে চোখে মুখে পানির ঝাপটা দিল। ঘরে কোনো খাট নেই, নিচে বিছানা করা। হঠাৎ বিছানাটা কেমন কাঁটাযুক্ত হয়ে যাচ্ছে। ইয়াকুব জানতো এমন দিন তাকে দেখতেই হবে। হঠাৎ দরজায় করাঘাতের আওয়াজ পাওয়া গেল। বেশ কিছুক্ষণ যাবৎ করাঘাত হচ্ছে। ইয়াকুব তন্দ্রাচ্ছন্ন হয়েছিল। দুর্বল শরীরটাকে খুব কষ্টে টেনে তুলল। দরজা খুলতেই হুড়মুড় করে তনিমা ভেতরে প্রবেশ করলো আর তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দিল। তার গায়ে বেগুনি পাড়ের হলুদ শাড়ি আর সারা গায়ে তাজা বেগুনি ফুলের গহনা।
বেগুনি ফুলের আশেপাশে কিছু হলুদ বুনো ফুল বা বিদেশি জাতের ফুলও আছে। সারা মুখে মেকআপের আস্তরণ, ঠোঁট জুড়ে শোভা পাচ্ছে বেগুনি রঙের লিপস্টিক। ইয়াকুবের কাছে এইসব অহেতুক আর বিশ্রী লাগলো, কারণ তনিমা এমনিতেই দেখতে যথেষ্ট সুন্দরী। ইয়াকুবের হঠাৎ করে তনিমার প্রতি তীব্র ঘৃণা অনুভব হলো, এত ঘৃণা যে তার চোখের সামনে তনিমার অভয় বিষের মতো যাতনা দিচ্ছে। মনে হলো সে কোনো ধোঁয়াশা এক সুগন্ধ। আগামীকাল যে আমার বিয়ে হতে চলেছে তা কি জানেন? দারুণ চাচা থেকে কিছুক্ষণ পূর্বে শুনতে পেলাম। হঠাৎ তনিমা ইয়াকুবের হাত নিজের মোছয় নিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি রাদীপ। ইয়ামিনকে আমি কোনোদিনই ভালোবাসতাম না। আপনি কি আমাকে ভালোবাসেন? তবে আমাকে নিয়ে চলুন। ইয়াকুবের যান্ত্রিক স্বরের উত্তর এলো। না, আপনাকে ভালোবাসি না। কথাটা শোনার পর তনিমা আর এক লহমা স্থির থাকলো না। জল ভর্তি চোখ নিয়ে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে তার মাথা থেকে একটা বেগুনি ফুল খসে পড়ল। ইয়াকুব সেই ফুলটা মাটি থেকে তুলে বুকের সাথে চেপে ধরলো। মনে হলো সবটাই তার হাতছাড়া হয়ে গেছে। এখন চাইলেও এই মেঝেতে ছড়ানো চাল একসাথে করতে সক্ষম না। ছাদে বিশাল আয়োজন করা হয়েছে। দুজন মেয়ের বিয়ে দিচ্ছেন মঞ্জুর সাহেব। চারটিখানি ব্যাপার তো না। তনিমা এসে ধপ করে তানিশার পাশে বসলো, কণ্ঠস্বর কম্পমান আর মুখশ্রী অনুভূতি শূন্য। কি হয়েছে রে? ইয়াকুব ভাইকে বলিসনি? সে আমাকে ভালোবাসে নারী, আমি বলছিলাম। কথাগুলো বলে আর নড়ল না সে। তনিমা শুধু ঘোলা চোখে সামনের দৃশ্য দেখতে লাগলো। সবাই এসে হলুদ লাগানো শুরু করেছে। চারিদিকে লাল নীল আলো, কিন্তু তনিমার জীবনে এই উজ্জ্বল ধুতি এখন সবচেয়ে নিকৃষ্ট রং লাগছে। হঠাৎ কতগুলো পায়ে শেষে তনিমার গায়ে পড়ল। তানিশা বলল, তুই নিচে যা, ধুয়ে আয়। তনিমা রোবটের মতো হেঁটে চলল। তাদের পুরো ফ্ল্যাটটা ফাঁকা। মাঝে মাঝে দু একটা মানুষ আসছে যাচ্ছে। তনিমা তার রুমে এলো। হঠাৎ কে যেন তার মুখ চেপে ধরলো। তনিমা কিছু বুঝে ওঠার আগে কেউ তার মুখ বাঁধলো, তারপর চোখ। তনিমার বাবা মঞ্জুর সাহেব সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। হঠাৎ ইয়াকুবকে হন্তদন্ত ব্যাগ নিয়ে নিচে নামতে দেখে বললেন, আরে এইমাত্র না বাড়ি থেকে এলি, তুমি কি বিয়েতে উপস্থিত থাকবে না? ক্ষমা করবেন, তা সম্ভব না। বাসায় যাচ্ছে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। রাত বাজে প্রায় 3:30। ইসমামের ফোন বিকট শব্দে বেজে উঠল। ইসমামের ঘুম পাতলা হওয়ার কারণে কয়েকবার রিং বাজতেই সে ফোন তুলল। ইয়াকুব বলল, তোকে একটা জায়গায় ঠিকানা দিলাম, জলদি সেখানে উপস্থিত হবি। ঠিক আছে, আসছি। তোর ঠিকানা দেখে অবাক লাগলো না? না, তবে বাকি সবাই অবাক হবে বটে। আমি আমার ভাইয়ের বুদ্ধি সম্পর্কে জানি। ইসমাম আর আজরাদের পরিবারের সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছে। আজরার ঘুম তো পুরোপুরি উধাও। এখনো বিশ্বাস করতে পারছে না সম্মুখের দৃশ্য। বড় সোফাটিতে টি শার্ট আর ট্রাউজার পরে বসে আছে ইয়াকুব। গলায় গাজরা আর গোলাপের মালাটা এখনো ঝুলছে। তার পাশেই পাড়ে গোল্ডেন সুতা দিয়ে কাজ করা সাধারণ একটা লাল জর্জেট রঙের শাড়ি পরিহিতা এক রূপসী রমণী বসে আছে। দুহাত তার মেহেদির টকটকে রঙে রাঙা। নাকে স্বর্ণের নাকফুলটা জ্বলজ্বল করছে। হাতে চিকন দুটো চুড়ি আর গলায় একটা চিকন স্বর্ণের চেন। তাতে আর অক্ষরটা নজর কাটছে। ইয়াকুবের চোখে মুখে নিরুদ্বেগ ভাব। তবে মেয়েটা মনে হচ্ছে নিজেকে বেশ বড় অপরাধী মনে করছে। ইসমাম খুশি হয়েছে না দুঃখ পেয়েছে তা দেখে বোঝা যাচ্ছে না। সালমান বললেন, তোমার অনেকটা পথ সফর করেছো, অনেক ক্লান্ত, তাই আজ কিছু জিজ্ঞেস করে তোমাদের পীড়া দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। তবে কাল ইয়াকুবকে অবশ্যই জবাবদিহি করতে হবে। নাজিফা তোমাদের ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তোমরা গিয়ে ঘুমিয়ে নাও, কাল সকালে সব কথা হবে। ইরা বেগম এখনো হাসফাস করছেন। তবে তাদের ছেলের এতে হাবভাবের কোনো পরিবর্তন হয়নি। সে যে কোনো অপরাধ বা অন্যায় করেছে এমনটা মনে করছে না। ইয়াকুব আর তনিমা রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করার পরই দেখতে পেল সারা ঘরের ফুলের ছড়াছড়ি। ইয়াকুব অবাক হলো না, আবার অবাক হলো। ইয়াকুব জানতো তারা এমন কিছু একটা করতে যাচ্ছে যার কারণে আগে আগে বসার ঘর থেকে চলে এসেছে। তবে ইসমামও তাদের সাথে বেশ আনন্দের সহিত কাজ করছে, এটা দেখে কিছুটা অবাক হলো।
ইয়াকুব পুরো ঘরটাতে একবার চোখ বুলালো। ফুলদানি, কলমদানি, হাতের কাছে বাটি ঘটি যা আসবাবপত্র পেয়েছে সব উঠিয়ে এনেছে, এমনকি গতকাল বিকেলে খাবার শেষে খালি নারকেলের মালাটাও বাদ যায়নি। সবগুলোর মধ্যে দুটো একটা করে গোলাপ ফুল। বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো, আবার উপরে দুটো লম্বা বেলি আর গন্ধরাজ ফুলের মালা ঝুলছে। এত রাতে বেলি ফুলের মালা কোথা থেকে জোগাড় করলো বলা মুশকিল। তনিমার লজ্জা লজ্জা লাগছে। তনিমা সাধারণত এত লজ্জা পাওয়ার মতো মেয়ে নয়, তবে হঠাৎই তার সারা বদনে লজ্জালু ভাব দেখা দিল। ইয়াকুব তার এই অবস্থা বুঝতে পেরে তার ডান হাতটা চেপে ধরল। তাকে আশ্বাস দিল এখানে তাড়াতাড়ি লজ্জা পাওয়ার কিছু নেই। তনিমা তবুও মাথা নিচু করে আছে। ইয়াকুব ট্রাউজারের পকেটে হাত গুজে সামনে হাঁটতে হাঁটতে বলল, কি ব্যাপার, তোরা তো দেখি আমার পুরো বাসর ঘর সাজানোর প্রস্তুতি আগেই করে ফেলছিস। আমি আর আজরা মিলে বহু কষ্টে এতগুলো সুগন্ধি ফুল জোগাড় করে মালা বানিয়ে ফেলেছি। আমার সুপারফাস্ট, আমি যদি গ্র্যাজুয়েশন শেষ কোনো কাজ না পাই, ফুলের দোকানে লেগে পড়া সবে প্ল্যান বি। আমরা সবাই অনেক খুশি তোমার জন্য ভাই। আমি বেশি খুশি কারণ ইয়াকুব ভাই আমার অতি সত্বর বিয়ের মিশনের বিষয়টা সিরিয়াসলি নিয়েছে। তারপর আমার পালা। ইয়ে! ইসমাম আর নাবিল আজরার মাথায় একসাথে গাঁটটা মারল। আজরা বলল, সানার বিবাহ বহু দূর। নাবিল ভাই আপাতত বিয়ের চিন্তা করবে না, আর ইসমাম ভাইকে কেউ বিয়ে করলে তো আর কে পরে রইল। আমি আমি অবশ্যই বিয়ে করব। ইউনিভার্সিটি পরীক্ষাগুলো শেষ হোক, তারপরে দেখবে আমার বিয়ের জন্য সুপাত্রের হিড়িক পড়েছে। সবাই হেসে দিল। তনিমাও কিছুটা হাসলো। আজরা গিয়ে তনিমাকে জড়িয়ে ধরল। ভাবি, নিজের নামটা বলে আমাদের ধন্য করো। ভাইয়া তোমাকে কোথা থেকে খুঁজে পেল, কিভাবে বিয়ে করলো, কিভাবে বিয়ে হলো, সব ঘটনা পরে শুনবো। আমার নাম তনিমা সরোয়ার। ইসমাম বেশ উৎফুল্ল হয়ে বলল, ভাইয়া আমার জিতেছে, ভাবি লাখে একটা হয়েছে। তনিমার আরো লজ্জা পেয়ে গেল। সবাই এটা ওটা বলছে আর তনিমা মাথা নিচু করে ফেলেছে। নাবিল বলল, আরে আমাদের নব দম্পতিকে স্পেস দেওয়া উচিত। সবাই চলো এখন থেকে। ঠিক আছে, আমরা আসি। কথাগুলো বলে সবাই রুম থেকে বাহিরে বেরিয়ে গেল। ভোরের আলো ফুটতে আরো ৪৫ মিনিটের মতো বাকি। ইরা তনিমার পরার জন্য কিছু কাপড় দিয়ে গেছে। তনিমার পরনে কলাপাতার রঙের একটা সুতির 3 পিস, লম্বা চুলগুলো হাত খোপা করা। দুজনে গোসল সেরেছে। ধকলটা এখন কিছুটা কম লাগছে, তবে ক্লান্তি যেন শিরায় শিরায় বহমান। আশ্চর্যের বিষয়, তারপরও কারো চোখে এক ফোঁটা ঘুম নেই। তনিমা বেশ কৌতূহলী, তার থেকে বেশি কৌতূহলী ইয়াকুব। দুজনের কৌতূহল দীপক মন যেন আজ সব হেতুর উত্তর চায়। তনিমা গোসল সেরে বেরিয়ে এসে দেখলো ইয়াকুব নেই। খুঁজতে খুঁজতে বারান্দায় গেল। দেখলো বারান্দায় ইয়াকুব দাঁড়িয়ে আছে, রেলিং এর উপর হাতে ভর দিয়ে দাঁড়ানো। তনিমা তার পাশে দাঁড়ালো, চাপা স্বরে শুধু বলল, সাদীপ, আপনার পরিবার? ইয়াকুব হ্যাচকা টানে তাকে নিজের কাছে নিয়ে এলো। বেশ কিছুক্ষণ যাবৎ তনিমার সাথে তার দীর্ঘ আলিঙ্গন হলো। দীর্ঘ আলিঙ্গন শেষে তনিমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তনিমা চোখ বন্ধ করে তা অনুভব করলো। এই আলিঙ্গনের জোর তনিমাকে অনুভব করালো ইয়াকুব কতটা তৃষ্ণার্ত ছিল তার জন্য। কণ্ঠস্বরে দুষ্টুমির রেশ ধরে রেখে বলল, বেচারা ইয়ামিনের হবু বউ ছিনিয়ে নিলাম আমি। আপনি একটা বোকা। ইয়ামিন এতক্ষণে তার বউয়ের সাথে বাসও সেরে ফেলেছে। মানেটা খুব সহজ। আমাদের বিয়ে পারিবারিকভাবে ঠিক থাকলেও ইয়ামিন আর আমি একজন আরেকজনকে কখনোই পছন্দ করতাম না। ইয়ামিনের পছন্দ ছিল আরেকজন রমণীকে। যখন আমরা যৌবনে পরিণত হলাম, তখন ইয়ামিন একদিন আমাকে ডেকে বলল সে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে চলে যাবে এবং তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবে। তবুও সে আমাকে অসম্মানজনক পরিস্থিতিতে ফেলতে চায় না, বিধায় সব দোষ ও নিজের ঘাড়ে নেবে। আমিও তাদের সম্মতি দিলাম, কেননা এমন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার একদমই আমার ইচ্ছা ছিল না, যেখানে মমত্ববোধ বা ভালোবাসা নেই। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আরও বছর 2 পর, কিন্তু হঠাৎ ইয়ামিনের বাবা কিভাবে যেন তার প্রেমিকার কথা জেনে গেল আর বিয়ের জন্য হুলুস্থুল বেঁধে গেল। তাই আমি আর কিছু বলতে পারলাম না। তবে আমার বাবার ব্যাকআপ পাত্র রেডি ছিল, সে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিতেন। তাই আমি হকচকিয়ে আপনার কাছে গিয়েছিলাম, আপনাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম
আপনার অনুভূতি সম্পর্কে আমি অবগত ছিলাম না। আপনি আমাকে আদৌ ভালোবাসেন কি না জানতাম না। তানিশা আমাকে সব সময় বলতো ছেলেটা তো কে ভালোবাসে, তাকে দেখলেই বোঝা যায়। তবে আমার কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি। যেদিন আমাদের বাড়ি ছেড়ে গেলেন আমি আপনাকে অনবরত কল করেছি, কিন্তু আপনি কল ধরেননি। আপনি বাসায় আসার পর আপনার সাথে কথা বলার সুযোগ হয়নি, ব্যস্ততা বলতে পারেন। তবে আপনি যে আমাকে এভাবে... কথাগুলো বলার আগেই দুজনের উষ্ঠদয় মিলিত হলো ইয়াকুবের বিশেষ উদ্যোগে। লজ্জায় তনিমা চোখ বুজে নিল। কত মুহূর্ত দুজন এভাবে ছিল তা জানা নেই। ইয়াকুব তাকে ছেড়ে দিয়ে বলল, প্রেয়সী আমাকে সহ গোটা 14 গোষ্ঠীকে বোকা বানিয়ে দিল দেখছে। তুমি এখন আমার, এত লজ্জার কি আছে? এখন তুমি আমার আর আমি তোমার।